এই হেলিকপ্টারটা যেহেতু আমেরিকান মেড, সো এখানে কোনো না কোনোভাবে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো একটা কিছু করার একটা স্কোপ আমেরিকা থাকতে পারে। আবার আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো প্রতিপক্ষ শত্রু আপনার সবসময় একজন নিন্দা করে, আপনার প্রতি ক্ষোভ প্রকাশ করে, সেই ব্যক্তি হঠাৎ করে যখন সাইলেন্ট হয়ে যাবে, দ্যাটস এ থ্রেট ফর ইউ। যেটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে এই বিষয়গুলো এভাবে চিন্তা করা হয়। সো আমেরিকা কিন্তু হঠাৎ করে সাইলেন্ট হয়ে যাওয়া, আমেরিকা নীরব হওয়াটা কিন্তু আপনাকে এটা অবশ্যই একটা ডাউটফুল বা সাসপেক্ট করার মতো একটা বিষয়। ধন্যবাদ সাগর ভাই। আসসালামু আলাইকুম সবাইকে সালাম, যারা দর্শক এবং এখানে যারা আমার সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকেই। অ্যাকচুয়ালি সাগর ভাই, আসলে বিষয়টা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি আসলে বিষয়টার গভীরতার কারণেই আপনি নিজে জানেন আমি একটু অসুস্থ। তারপরেও আমি এই গভীরতার কারণেই আমি আসলে আজকে যুক্ত হইলাম। ধন্যবাদ বিষয়টা জানি। জি জি। জি। সো এখানে অ্যাকচুয়ালি ইরানের এই যে ঘটনাটা ঘটলো, এখানে সন্দেহ, আগে আমি সন্দেহের বিষয়টা বলে নিই। এখানে সন্দেহের উদ্বেগ হওয়ার কারণ হচ্ছে যে ইসরায়েলের সাথে কতগুলো ঘটনা ঘটেছে আমরা জানি যে ইরানের ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি যে ইসরায়েল এরকম ডাইরেক্ট হামলা। নাম্বার 1 একটা বিষয়। তারপরে হচ্ছে যে এখানে বিভিন্ন প্রক্সি ওয়ারগুলো যে চলছে, যেমন ইয়েমেন, আপনার সিরিয়া, তারপর লেবানন, দেন আপনার ইরাক। এই যে প্রক্সি ওয়ারগুলো, এই প্রক্সি ওয়ারগুলোর ক্ষেত্রে ইরানকে দায়ী করা হয় যে ইরানই এটা নেতৃত্ব দিচ্ছে। তো তারপরে ইয়াকে যে ইব্রাহিম রাইস, তাকে কিন্তু বলা হয় বুচার অফ তেহরান। মানে যেমন ওই যে মোদিকে বলা হয়তো বুচার অফ গুজরাট, ঠিক তেমনি এই রাইসকে বলা হয় বুচার অফ তেহরান। তিনি খুব হার্ড লাইনার হিসেবে খুব পরিচিত। একদম বলা যায় তার তিনি একজন গোঁড়া এবং খুব শক্ত লাইনের একজন মানুষ, এবং সে কারণেই তার জনপ্রিয়তা কিন্তু যতজন ইরানের প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে রাইসি হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট যার ভোটের সংখ্যা ছিল সর্বনিম্ন, মানে নির্বাচনে জয় লাভ করছিল সবচেয়ে কম ভোটে। 43% না 41% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল, যেটা সাধারণত পূর্বে প্রেসিডেন্টরা এর চেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। তো ওনাকে আয়াতুল্লাহ খামেনি কিন্তু সেও চাচ্ছিল যে সে যেন প্রেসিডেন্ট হয়, কারণ হচ্ছে সে তার ব্যক্তিগত পছন্দের মানুষ ছিল, হার্ড লাইনার হওয়ার কারণে। আর ইরানের যত নেতা আছে তারা সাধারণত মানে তাদের যে কান্ট্রি ইন্টারনাল পলিসি, সেই পলিসি অনুযায়ী হার্ড লাইনার কাউকেই তারা সাধারণত চুজ করে। তো এইরকম হার্ড লাইনার কোনো একজন লিডারকে ইসরায়েলের জন্য অনেক বড় একটা হুমকি। তারপরে হচ্ছে যেটা বললাম প্রক্সি ওয়ারগুলোর নেতৃত্ব, এটা ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েলের ডাইরেক্ট হামলা, এটা অনেক বড় একটা বিষয়। এই সব বিষয়গুলোর কারণে পুরো ইন্টারন্যাশনাল যত পর্যবেক্ষক বিশ্লেষক আছে প্রত্যেকের কাছে এটা সন্দেহের উদ্রেক করে। নাম্বার 2 হচ্ছে আপনার যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, এই হেলিকপ্টারটি হচ্ছে আপনার আমেরিকান হেলিকপ্টার, আমেরিকায় তৈরি। যে কারণে আমেরিকান তৈরি হেলিকপ্টার হওয়ার কারণেও এটাও মানুষ অনেকভাবে সন্দেহ করে যে এই হেলিকপ্টারটা যেহেতু আমেরিকান মেড, সো এখানে কোনো না কোনোভাবে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো একটা কিছু করার একটা স্কোপ আমেরিকা থাকতে পারে। আবার আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো প্রতিপক্ষ শত্রু আপনার সবসময় একজন নিন্দা করে, আপনার প্রতি ক্ষোভ প্রকাশ করে, সেই ব্যক্তি হঠাৎ করে যখন সাইলেন্ট হয়ে যাবে, দ্যাটস এ থ্রেট ফর ইউ। যেটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে এই বিষয়গুলো এভাবে চিন্তা করা হয়। সো আমেরিকা কিন্তু হঠাৎ করে সাইলেন্ট হয়ে যাওয়া, আমেরিকা নীরব হওয়াটা কিন্তু আপনাকে এটা অবশ্যই একটা ডাউটফুল বা সাসপেক্ট করার মতো একটা বিষয়। যে হঠাৎ করে আমেরিকা কেন এখানে নীরব ভূমিকা পালন করবে? আমেরিকা কি ভয় পেয়েছে ইরানকে? মোটেও না। আমেরিকা ভয় পাওয়ার মতো কান্ট্রি না। আর তারপরে রাশিয়ার এখানে ভূমিকাটা, তো সবকিছু মিলিয়ে এখানে সন্দেহটা অনেক বেশি। আর তারপরে আসি আমি ব্যক্তি ইব্রাহিম রাইসকে নিয়ে কিছু কথা বলতে। ব্যক্তি ইব্রাহিম রাইস, সে কিন্তু নিজ দেশে খুব একটা বেশি পপুলার না। নিজ দেশে বিশেষ করে আপনার নারীদেরকে খুব চাপানোর ক্ষেত্রে, তাদের প্রতি প্রেশারাইজ করার ক্ষেত্রে, যেমন আপনার আমরা রিসেন্টলি জানি যে হি মেড লট অফ ব্লাড শেডস, যে তার আপনার নারীদেরকে তার কিছু নারী আন্দোলনটা দমন করার জন্য তিনি কিন্তু অনেক ধরনের হত্যাকাণ্ড, এগুলো বিশেষ করে কিলিংটাকে তিনি অ্যাপ্রুভ করেছেন। যে কারণেও দেশের মধ্যে অনেক ধরনের বিষয় ছিল, এবং এটাও বিভিন্ন পত্রিকা মিডিয়ায় বলা কিন্তু হচ্ছে যে কিন্তু উনি তো মানে সর্বোচ্চ নেতার ডেপুটেড একজন প্রেসিডেন্ট, সুতরাং আমি ওই পয়েন্টে আসছি সাগর ভাই, ওই হ্যাঁ। পয়েন্টে আমি আসছি। সো এখানে এই যে আপনার তার এই বিষয়টা, যে তার এই যে ইন্টারনালি তার জনপ্রিয়তা কম হলেও আন্তর্জাতিক অ্যাটেনশনটা কিন্তু তিনি ইরানের যতগুলো নেতা আছে সাম্প্রতিক গত 10-20 বছর বা 72 বা 82 সালের পর থেকে, তার মধ্যে কিন্তু উনি যথেষ্ট মানে মানে আলোচনা বা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার কারণ হচ্ছে যে আস্থাশীল। তার, হ্যাঁ, রাইট, যথেষ্ট আস্থা, এবং মানে ওই ইরানের যে হার্ড লাইন অ্যাকশন গুলো এবং বিশেষ করে রাশিয়ার সাথে আপনার ঘনিষ্ঠতা,
যেমন ইউক্রেন যুদ্ধের 2022 সালে যখন ইউক্রেনের ক্রাইসিসটা শুরু হয়, সেই সিন্স দেন আপনার রাশিয়ার সাথে কিন্তু ঘনিষ্ঠতা অনেক বেশি জোরদার হয়েছে। এবং আপনি দেখবেন রাইট। এই হত্যাকাণ্ড, এই যে আপনার যে হেলিকপ্টার বিধ্বস্ত হলো, সেটা কিন্তু আজারবাইজানে কিন্তু ওনার একটা মিটিং ছিল, এবং আজারবাইজানের সাথে কিন্তু অনেক বড় শত্রুতা ইরানের, যেটা দর্শকরা হয়তো এটা অনেকে জেনে থাকবেন যে ইরানের সাথে কিন্তু অনেক দীর্ঘদিনের বৈরিতা হচ্ছে আজারবাইজানের সাথে। সেই আজারবাইজানের বৈরিতা কিন্তু ইরান অনেকটাই স্তমিত করেছিল। তারপরে রাইসের আরেকটা বড় ভূমিকা হচ্ছে সৌদি আরবের সাথে তিনি কিন্তু যে সংকট ছিল সেটাকে অনেকটা কিন্তু মিনিমাইজ করেছিলেন। এই দুইটা জিনিস আপনি শুধু চিন্তা করেন যে এটা দিস উইল নট বি লাইকড বাই আপনার কান্ট্রি লাইক ইসরায়েল। ইসরায়েল। এরকম রাইট। কান্ট্রির কখনোই এটা পছন্দ হবে না যে সে এই জিনিসগুলো করুক। হ্যাঁ, এই ইতিহাসগুলো আমরা বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করলে আমরা আমরা অনেক ক্ষেত্রে এগুলো মিলাইতে পারি। আচ্ছা, তারপরে এখন বিষয় হচ্ছে যে এবং যতটুকু জানি যে সে কিন্তু মোটা এতটাই আস্থাশীল ছিল আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হবার হ্যাঁ, ভবিষ্যতে, সে হ্যাঁ, কিন্তু রাইট, প্রস্তুতি নিচ্ছিল এবং তাকে ওইভাবে রাইট, প্রস্তুতি রাইট। নেওয়া হতো আগে থেকে। দুইটা অপশনের কথা চিন্তা করা হয়েছিল। সর্বোচ্চ আয়াতুল্লাহ নেতা খামেনি, হবে সে। হুম। হ্যাঁ, উনি অথবা আয়াতুল্লাহ খামেনির ছেলে আছে। ছেলে হুম। অথবা সে। এই দুইজনের মধ্যে যে কোনো একজন হবে। তবে সবকিছুর দিক থেকে আ ইব্রাহিম রাইস আগে ছিল। তো আগে ছিল। এখানে, হ্যাঁ, রাইট। সো এখন এই পরিস্থিতিটা এমন একটা অবস্থায় গিয়েছে, যেমন অলরেডি কিন্তু আপনার কিছু মিডিয়ায় আমি আজকে দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে নিউ ইয়র্কের কয়েকটা, মানে নিউ ইয়র্ক বেস কয়েকটা নিউজ পত্রিকা, তারপরে আপনার মিডল ইস্ট কয়েকটা আমি নিউজ অনলাইন পোর্টালে দেখলাম যে তারা দে ইউজ দ্য টার্ম কিলড, নট দ্যাট হ্যাঁ। ডেড অর ডাইড। এখানে দ্যার রাইট। ইজ এ বিগ ডিফারেন্স। হুম। কিলিং অ্যান্ড কিলড অর ডেড অর ডাইড, বিগ ডিফারেন্স। কিলড মিনস সেখানে কোনো একটা কনস্পিরেসি হয়েছিল বা হ্যাঁ, কোনো একটা কারণে মারা তাকে হত্যা, মারা মেরে রাইট, ফেলা হয়েছে, কিল্ড। হুম। রাইট। তাকে কিন্তু এটা কোনো দুর্ঘটনা কবলিত হত্যা, মানে দুর্ঘটনা এ কবলিত কারণে কোনো মৃত্যু। আমরাও শিরোনাম দিয়েছি এটা কি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। আর রাইট, এটাই জানার চেষ্টা করছি আপনার রাইট, কাছ থেকে, এই জায়গাটাকে একটু অ্যাড্রেস করবেন দরকার তাহলে আপনার রাইট। পুরো এখানে বিশ্লেষণে এখানে আপনার এখানে আন্ডারস্ট্যান্ডিং। বিষয়টা, এখানে আসলে এত দ্রুত এটা নিয়ে আসলে কমেন্টস করাটা ঠিক হবে না। তবে এইটা দুটোর যে কোনো একটা হতে পারে। যেমন এখানে হেলিকপ্টারে কিন্তু কিছু এটা নিয়ে তারা চেক করবে, হেলিকপ্টারের বিভিন্ন মেকানিক্যাল ত্রুটি আছে কিনা, বৈরী ওয়েদারের একটা ব্যাপার আছে, এটাও সত্য। সেখানে ওয়েদার খুব খারাপ ছিল, সেটাও হতে পারে। তারপরে হেলিকপ্টারটা অনেক পুরনো হেলিকপ্টার, সেটা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। তারপরে এই হেলিকপ্টারে আপনার বিশেষ করে যখন হেলিকপ্টারটা ওখান থেকে মানে মুভ করা শুরু করে, তখন সেখানে একজন ইন্ডিয়ান স্পাই নাকি দেখা গিয়েছিল। হ্যাঁ, কোনো আচ্ছা। একটা গোয়েন্দার কর্মকর্তার অ্যাক্টিভিটিস, মুভমেন্টটা অবজার্ভ করা হয়েছিল। সো অনেকগুলো বিষয় এখানে আছে। সো এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বলা যাবে না। এটা আমরা আসলে আই ওয়াশ দেওয়ার মতো অনেক কথা বলা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা নিয়ে গবেষণা করা হবে। তবে রাশিয়ার একটা বিষয় হচ্ছে, অলরেডি রাশিয়া ডিক্লেয়ার করেছে যে এইটার ইনভেস্টিগেশনে রাশিয়ার সর্বোচ্চ তারা সহযোগিতা করবে। টিম এবং নট পাঠিয়েছে অলরেডি। হ্যাঁ। রাইট, পাঠিয়েছে, এবং তুরস্কও কিন্তু এই জায়গাটা তারা সহযোগিতা করবে। কারণ ইরানের সাথে তুরস্কর এখানে একটা ভালো একটা অ্যালাইনমেন্ট হয়ে আসছিল। সো সার্বিকভাবে এখানে এই ইব্রাহিম রাইস হত্যা, মানে হত্যা বলি বা মৃত্যু বলি, যেটাই হোক, দুর্ঘটনা বলি, তার এই দুর্ঘটনাটাকে বা হত্যাকে এটা আসলে সাধারণভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি সহজে গ্রহণ করবে না। এবং এটা থেকে কিন্তু অনেক বড় একটা স্পোরাডিক একটা অনেক হতে পারে। যেমন ধরেন পুরো মিডল ইস্টে ক্রাইসিস ছড়ায় যেতে পারে। তারপরে আচ্ছা। এটা থেকে ধর্মীয় বা একটা সহিংসতা দেখা যাবে। এবং অলরেডি পাকিস্তান পেশোয়ারে কিন্তু দেখলাম কিছু কিছু আপনার ভিডিও শেয়ার হচ্ছে যে সেখানে অনেক বড় রকমের প্রোটেস্টেশন হচ্ছে, বড় ধরনের মানুষ প্রসেশন করছে যে এই মানে হত্যাকাণ্ড। পাকিস্তানের অবস্থান কি এ ব্যাপারে? পাকিস্তানের অবস্থানটা হচ্ছে, এখানে পাকিস্তানের সাথে কিন্তু ইরানের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল, যেখানে পাকিস্তানের সাথে হুম। তাদের সম্পর্ক খারাপ কারণ ছিল। রাইসের মৃত্যুতে পাকিস্তান তাহলে অবশ্যই কষ্ট পাচ্ছে বা সে জায়গাতে। আহ, অবশ্যই, কারণ পাকিস্তানের জন্য ইরানের সাথে সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ ছিল, হুম। বিশেষ করে এই মুহূর্তে। এবং যেহেতু পাকিস্তানের সাথে পাকিস্তানের যে বর্তমান সরকার পতন, সরি, যে ইমরান খানের যে পতন, সেটার ক্ষেত্রে যে আমেরিকাকে দায়ী করা হয়। সো হুম। এই ঘটনার পরে কিন্তু এখানে আসলে অনেক কিছু ধারণা করা হয়েছিল যে ইরানের সাথে সম্পর্কটা কেমন না কেমন হয়, কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছে যে ইরানের সাথে সম্পর্কটা তাদের ভালো হচ্ছিল। এবং মিডল ইস্টের ক্ষেত্রে পলিটিক্যাল যে আপনার একটা মারাত্মক রকম শিফট, মেজর শিফট দেখা দিয়েছিল। সেটা হচ্ছে যে সৌদি আরব, পাকিস্তান, ইরান, এদের একটা মেজর শিফট হয়েছিল। তারপরে হুম। তুরস্কের একটা আবার একই সাথে কিন্তু সেখানে আমরা ছোট ছোট কান্ট্রিগুলো যেমন ইয়েমেন, তারপরে আপনার ওমান বা ইসরায়েল, সরি, লেবানন, সিরিয়া, এই কান্ট্রিগুলোরও বিভিন্ন আমরা ইনভলভমেন্টটা আমরা দেখতে পাই। তো সবকিছু মিলিয়ে আসলে
এক্স্যাক্টলি কোনো ফাইনালি আপনি কোনো কমেন্টস করতে পারবেন না যে কনক্লুশনে এটাই আসতে হয়েছে। পারবো না, তবে এখানে সন্দেহের একটা জায়গা রয়ে গেছে। সন্দেহ, এটাকে দুটাই হতে দুর্ঘটনাও পারে। বলা যাবে না, সরাসরি হত্যাকাণ্ড বলা যাবে না, এর মধ্যে একটা গ্রে স্পেস রয়েছে। সেই স্পেসটাকে আমরা বুঝবার চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আসছি আমি পরবর্তী অধ্যাপক ফরাদ হোসেন, আপনি এখন পর্যন্ত যে খবরগুলি শুনলেন তাতে আপনার কাছে কি মনে হচ্ছে? অধ্যাপক ফরাদ কি শুনতে পাচ্ছেন কিনা সাগর জানি ভাই, না। হ্যাঁ, জি। জাস্ট 30 সেকেন্ড জি। একটা জিনিস জি। বলতে পেরেছিলাম, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিন্টস এখানে এটা দিতে হবে। একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু দুটো পয়েন্ট আমি বলবো। একটা হচ্ছে ইসরায়েলের কিন্তু একটা স্বভাব আছে, তাদের সহজাত প্রবৃত্তি হচ্ছে ইসরায়েল সাধারণত বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্টগুলো, হুম। মিলিটারি বা ডিফেন্স রিলেটেড কোনো এস্টাবলিশমেন্ট অথবা পারমাণবিক কোনো সন্দেহজনক কোনো বিষয়, যে পারমাণবিক কোনো ইস্যু যদি থাকে, ওই জায়গাটাতে তারা পূর্বে হামলা করেছে। তারা সাধারণত কোনো রাজনৈতিক হুম। সর্বোচ্চ নেতৃত্বকে হত্যা, এই ঘটনা কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সাধারণত এই ধরনের রেকর্ডটা খুব একটা নেই, নাম্বার ওয়ান। হুম। নাম্বার টু হচ্ছে আমরা যদি স্নায়ু যুদ্ধের কথা, সেই কোল্ড ওয়ারের কথা চিন্তা করি, হুম। সেই কোল্ড ওয়ারের সময়টাতেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক বেশি ঘটেছে, যে হুম। এই যে হত্যাকাণ্ড রিলেটেড। সো এটা আপনার দুই দিক থেকে সন্দেহটা, আপনার যে ওয়েদারের কারণে, হেলিকপ্টার মেকানিক্যাল ত্রুটির কারণে, সবকিছু মিলে এটাও হতে পারে, এটাও হতে পারে। তবে হত্যাকাণ্ড, এটা সন্দেহের পাল্লাটা একটু ভারী।